আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা, সেই সাথে দর্শকদেরকে শুভেচ্ছা তো বরাবর দিয়েই থাকি আমরা, কারণ দর্শকই আমাদের প্রাণ। আপনি যে কথাটা বললেন, প্রথম নির্বাচনের কথাটা বলি, নমিনেশনের বিষয়ে। আমার ২ জায়গায় পাঠাতে পেরেছিলাম। ৩ জায়গায় আমি মনোনয়নপত্র নেওয়ার প্রচেষ্টা অপপ্রচেষ্টা বা প্রচেষ্টা যাই বলেন চালিয়েছিলাম। জামালপুর সদরে পাঠানো যায় নাই। তারা ভয়ে বলেছে যে ওইখানে আপনি যেভাবে জামাতের বিরুদ্ধে আপনি কথা বলেন, আপনার ব্যাপারে কেউ যদি ওইখানে যাওয়ারে মেরে ফেলবে সাথে সাথেই। প্রথমে বলছিল যে জেল জরিমানা হইলে দেইখেন। আমি বলছি ঠিক আছে। কিন্তু পরে প্রশাসন থেকে বলা হয়েছে যে শেখ ফরিদের নামে যদি কেউ মনোনয়নপত্র নিতে আসে, তাহলে অন দ্য স্পট তাদের মেরে ফেলা হতে পারে, তারা যেন না আসে, এইভাবে বলা হয়েছিল। হ্যাঁ, আর তাই ওখানে যাওয়া যায় নাই। আর টাঙ্গাইল, মানে মধুপুরে টাঙ্গাইল আর হচ্ছে ঢাকা ১৬ তে গিয়েছিল, কিন্তু সেইখানে গিয়ে যে অবস্থা দেখেছে, বিশেষ বাহিনী থেকে বলা হয়েছে যে এইখানে যদি আপনারা আসেন ডিসি অফিস উড়াই দিবে, এই লোকের নামে যদি আপনারা নিতে যান ডিসি অফিস জ্বালায় দিবে, থানা জ্বালায় দিবে, দয়া করে আপনারা আসেন না, যারা আসবেন তারা মারা পড়বে নিশ্চিত। আর ফরিদ সাহেব যদি বরিশাল থেকে থাকে তাহলে তাহলে তাকে দ্রুত আত্মগোপনেই থাকতে বলেন, ভুলেও যেন বরিশালের বাইরে না যায়, ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। তার জন্য আমার যে যারা লোকজন ছিল তারা অনেক চেষ্টা করেছে, অনেক কৌশলে, কিন্তু সাহস পায় নাই। আরো কিছু বিষয় আছে, তাদের নাম বলা গেল না, তারা পরে সেখান থেকে টাঙ্গাইল ১ এবং ঢাকা ১৬ থেকে আমার লোকজনদেরকে সরিয়ে দিয়েছে। তারা টের পেয়েছিল যে আমার জন্য মনোনয়ন পত্র তারা কিনতে গিয়েছিল। যাক, এই হলো পরিস্থিতি। আর আসলেই বিশেষ করে হাদি নাটক ঘটার পরে, হাদি নাটকটা না ঘটলে হয়তো আমার মনোনয়ন পত্র পৌঁছে যেত এবং আপনারা পত্রিকা তা পেতেন। কিন্তু হাদির ঘটনার পরে মানে প্রশাসন আরো ভীত, সন্ত্রস্ত। বিলিভ ইট অর নট, মানে আমাকে সেনাবাহিনীও নিরাপত্তা দিতে ভয় পায়। কোন দেশে বাস করেন, কোন দেশে আমরা বাস করি যে আমার মতো একটা নৈশী লোক তাকে নিরাপত্তা দিতে পারবে না? বছর সম্ভবই না। যাই হোক, সেটা অন্য বিষয়। আমার নির্বাচন সংক্রান্ত কথাটা আপনাদের বললাম। আর এবার আসি আমরা যে মবের নির্বাচন যেটা বললেন, বামপন্থীদের ১ ডজনের উপরে প্রায় ১.৫ ডজন নমিনেশন বাতিল করে দিয়ে, মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। তারা কেন সহ্য করবে ভাই? এরা তো ৫ই আগস্টের যখন ঘটনা ঘটে, এটা যে ইরানের পুনরাবৃত্তি ঘটতেছে তাদের বোঝা উচিত ছিল। এখনো তাদের কপাল ভালো যে তারা মনোনয়নপত্র কিনতে পারছিল। বাতিল করছে না, তাদের সৌভাগ্য যে তাদের এখনো ওই বুলডোজার এনে তার নিচে ফেলেনি। ইরানে যে কাজ করেছে, ১২ তারিখে যদি তারা নির্বাচন করে ফেলতে পারে এবং টিকে যায় এই সরকার, এই সকল সরকার যদি টিকে যায়, জামাত, এনসিপি, বিএনপির চরমনায় এই উগ্র সন্ত্রাসী এবং মুক্তিযুদ্ধ বিরোধী পেয়ারা পাকিস্তানিরা যদি সরকার ৫ বছর টিকতে পারে, বাংলাদেশের বামপন্থীদের ধরবে আর বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিবে। আর জানাই না, তার সিমটম হচ্ছে এই যে এই মনোনয়নপত্র বৈধতা না দেওয়া, এটা তো পরিকল্পিত ভাবে। আপনি দেখেন মাহমুদুর রহমান মান্না ভাই, আমি বলেছি তো, তাকে কেন ওরা সহ্য করবে? মাহমুদুর রহমান মান্না ভাই একদিকে হলো জাসদের নেতা, আরেকদিকে হলো আওয়ামী লীগের ৩ নম্বর ব্যক্তি ছিলেন, সাংগঠনিক সম্পাদক। এই লোকটাকে জামাত বিশ্বাস করে, মান্না ভাই তাদের বিশ্বাস করতে পারে। আমার প্রিয় মান্না ভাই, আমার প্রিয় মান্না ভাই আওয়ামী লীগের সাথে রাগ করে জামাতের সাথে যতই বসুক, জামাত তাকে বিশ্বাস করবে না, ভালোবাসতে পারে না, প্রশ্নই আসে না। আপনি দেখেন না, ওই আপনি যাদের নাম নেন না, সে তো ফ্রান্স থেকে আসে না কেন জানেন কি সেটা? নইলে এই মুহূর্তে তার বাংলাদেশে কোটি কোটি মুরিদ, সে কেন আসে না? বাংলাদেশ আওয়ামী লীগের লোক যদি ক্ষমতায় আসার কাছাকাছি থাকে, আমরা আত্মগোপনে থাকবো? প্রশ্নই আসে না। আমরা মাটির ৭০ হাত নিচে থাকলে উপরে উঠে আসবো, বিড়ালের কেঁচোর মতো ভেসে উঠবো উপরে। যেখানে আপনি যার নাম নিতে দেন না, সেই বিশিষ্ট ব্যক্তি ফ্রান্স থেকে এখনো কেন আসে না? সে জানে, যতই সে বলুক যে আমি ছাইদির কবরে গিয়ে ক্ষমা চাইবো, আমি ছাইদির পোলার কাছে গিয়ে মাপ চাইবো, আমি ভুল করেছি গণজাগরণ মঞ্চে নেতৃত্ব দিয়ে, আসার পরে দেখুক না ওরে এমন হাদিরে যেভাবে সাইজ করছে, ওইভাবে মেরে দিয়ে বলবে আওয়ামী লীগ মারছে আর ভারত মারছে। সেই ব্যক্তিগুলো যে আমেরিকা থেকেও যিনি বেশি ফালাফালি করেন, আরেকজন আছেন উবার ড্রাইভার, এও আসলে তারা এই কাজ করবে। এরা জানে, তাই তারা আসবে না এই দেশে। আর আপনি যেটা বললেন, তো সুতরাং মান্না ভাই দেওয়া তো প্রশ্নই আসে না, কেন দিবে? তারা কোনো ব্যক্তির ভেতরে যদি মুক্তিযুদ্ধের ১ বিন্দু ঈমান থাকে, যদি ঈমানের সাথে তুলনা করেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে ১ বিন্দু ঈমান থাকে, তারা বরদাস্ত করবে না। এই সরকার, এই জামাতি যে মব, এরা সন্ত্রাস, মব সন্ত্রাস তো একটু পরিকল্পিত। এগুলো
ডক্টর ইউনূস, ওয়াকার সাহেব এবং জামাতের আমির, বিএনপি সম্মিলিত বাহিনী, এরা মব বাহিনী আবার কি? নাইলে শাহবাগে তো দেখলেন একজন তরুণ যেভাবে গাড়ি বন্ধ করে দিতেছে, আমরা গণজাগরণ মঞ্চে লাখ লাখ লোক হয়ে যেটা করতে পারি না, তারা একজন হয়ে দেখেন গাড়ি বন্ধ করে ফেলে। ও, এতে তো বোঝাই যায় যে পাঠার জোরে, মানে খোঁটার জোরে যে পাঠা কুদ, এটা তো বোঝাই যাচ্ছে। আপনি দেখেন এইখানে মব করে নমিনেশন বাতিল করা, এটি কোন আইনে করলো? মানে মব করে যদি সব করা যায় তাহলে তো দেশে আদালতের দরকার নাই, তাহলে তো আদালতের দরকার নাই, তাহলে তো দেশ দরকার নাই ভাই। দেশে তো একটা মাস্তানতন্ত্র। আমরা আগে শুনেছিলাম যে দেশ মগের মুল্লুক হয়ে যায়, এবার হয়ে গেছে মবের মুল্লুক, মাস্তানতন্ত্রের মুল্লুক। তো এই মুল্লুক কিন্তু বেশি দিন চলবে না। যারা এখন না মনে করতেছে যে এখন তো পুরো একেবারে পূজা রোজার জোশে আছেন, এরা জানে না যে এটার বিপরীত প্রতিক্রিয়া কি হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধ করে নাই, নির্বাচনে বরং অন্য দল আসে নাই। আর আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন, নৌকা মার্কা নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকেও আপনি আসতে দিবেন না, এমনকি তার সহযোগী, তার জোটে ছিল জাতীয় পার্টি, নমিনেশন জোর করে বাতিল করতেছেন। এখন গণতন্ত্র জায়েজ না? এটা এই গণতন্ত্র ঠিক আছে? এখন বিনা ভোটের আর হয় না এটা, না? মানুষ তো এগুলো দেখতেছে, সারা পৃথিবী এগুলো দেখতেছে। তবে যারা এতদিন অভিযোগ করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ এই নির্বাচন করছে, ওই নির্বাচন করছে, বরং এই নির্বাচনের তথাকথিত নির্বাচন আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগের সেই বিতর্কিত নির্বাচনকে বৈধতা দিয়ে ফেলেছে এবং দিতে যাচ্ছে বলে আমি মনে করি। আর আদৌ নির্বাচন হবে কিনা, যেটা আমি মারুফ ভাইয়ের সাথে একমত, যে আমার যথেষ্ট সংশয় আছে আদৌ নির্বাচন হবে কিনা। আমি ওই 11 তারিখ রাত 12টা পর্যন্ত আমি সংশয়ে থাকবো। 12টা বাজার পরে কি হইতে পারে নির্বাচন, কিন্তু এর আগে আমি বিশ্বাস করি না। আর এটা তো নির্বাচন হবে না, ইলেকশন হবে না, এটা হবে কি সিলেকশন। মিলিজুলি সরকার হবে, স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে মিলিজুলি সরকার গঠন করবে। তার প্রথম প্রক্রিয়া আপনি দেখেছেন, তারেক রহমান বাংলাদেশে আসার পরে জামাতের সাথে এবং শিবিরের সাথে মিটিং এর ফলাফল 2-1 দিনের মধ্যে পেয়ে গেছেন। সেটা হলো যে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ পাঠ্য বইয়ে নাই, এই মুহূর্তে সেটা রাখে নাই। তার মানে সামনে কি হবে এটা তো পরিষ্কার। কারা ক্ষমতায় আসতেছে, কারা ক্ষমতায় আছে, কারা ক্ষমতায় থাকবে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। তাই আমি এখন মনে করি যে এই মুহূর্তে যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চান, সার্বভৌমত্ব রক্ষা করতে চান, বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে চান, এই লাল সবুজের পতাকায় রাখতে চান এবং বাংলাদেশটার নাম বাংলাদেশ রাখতে চান, যদি বাংলাস্তান না বানাইতে চান, ডক্টর হুমায়ুন আজাদ কিন্তু এই ব্যাপারে উপন্যাস লিখে গেছেন, বাংলাস্তান, সেটা কিন্তু মিলে গেছে এখন। আপনি ডক্টর হুমায়ুন আজাদের বইটা পড়েন, বাংলাস্তান, দেখেন মিলে কিনা, হুবহু মিলে যাচ্ছে, হুবহু একেবারে। মনে হয় যে তিনি দিব্য চোখে দৃশ্যটা দেখতে পারছিলেন। তিনি তার লেখাগুলো যখন আমরা পড়েছি, আমরা ভাবছি স্যার এগুলো কি বলে, স্যার কি পাগল হয়ে গেল নাকি, এই বাংলাদেশ আমাদের এরকম হইতে পারে? কিন্তু সেটা ঘটে গেছে এবং খুব শীঘ্রই ঘটে গেছে, এত তাড়াতাড়ি ঘটে যাবে তা আমরা বুঝতে পারি নাই। এখন আমাদের উচিত হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দল মত নির্বিশেষে, তারা যেমন স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, তেমনি স্বাধীনতার পক্ষের শক্তি তাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওই বামপন্থীরা নির্বাচন কোন আক্কেলে, বামপন্থীরা কোন আক্কেলে যায়, তারা জানে না যে এরা কারা এখন আসতেছে। তারা কিন্তু ফেল করবে, কারো জামানত থাকবে না, বামপন্থীদের কারো জামানত থাকবে না, তারপরেও তাদের সহ্য করতেছে না। পুরো দেশটাই তো 5 তারিখ থেকে এখন পর্যন্ত মবের নিয়ন্ত্রণই আছে, যাচ্ছে আবার কি, মব নিয়ন্ত্রণ করতেছে। আর মবকে নিয়ন্ত্রণ করতেছে আমাদের ওয়াকার সাহেব, ডক্টর ইউনূস, তারপর সাদা শকুন শফিকুর রহমান এবং বিএনপি নেতৃবৃন্দ, এখন তারেক রহমান এসে জয়েন করেছেন। এরা এরা মব না করলে, যদি এরা মবই না করে, এরা তো থাকতে পারবে না ক্ষমতায়। আপনাকে আমি লিখিত দিতে পারি, এইভাবে চলতে থাকলে সেনাবাহিনী সরাসরি কিছু করতে সাহস পাইতেছে না, পুলিশ তো কিছু করবেই না, কারণ পুলিশকে মানে অকার্যকর করে দেওয়া হয়েছে। পৃথিবীতে যদি বলা হয় কোন দেশে এখন পুলিশ বাহিনী নাই, থাকতেও নাই, সেটা হলো বাংলাদেশ। দুনিয়াতে একটা মাত্র দেশ, সেটা হলো বাংলাদেশ, যেখানে পুলিশ বাহিনী বলে যে আমরা মবের ভয়ে কিছু করতেছি না। দুনিয়াতে একটা মাত্র দেশ যার পাশে থেকে বলে তারা পুলিশকে জ্বালিয়ে দিয়েছে, থানা জ্বালিয়ে দিয়েছে, বলার পর তাকে গ্রেপ্তার করার সাহস পায় না, মিডিয়াতে বলার পরে তখন তাকে গ্রেপ্তার করে এবং তাকে হ্যান্ডকাপ ছাড়া আদালতে তোলা হয়, যখন 80-র উপরে বয়স্ক লোককে হাত পা মোড়া দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ডান্ডা বেরি লাগিয়ে উঠানামা করানো হয়। আর একে মৃত মানুষকে হ্যান্ডকাপ পরে রাখা হয় ভাই। হ্যাঁ, মৃত, ভুলে গেছি, ধন্যবাদ আপনাকে। যেখানে মৃত আওয়ামী লীগের নেতাকে হ্যান্ডকাপ পরানো হয়, সেখানে যে পুলিশ মেরে ফেলেছে তাকে জামাই আদরে নিয়ে আবার জামাই আদরে ছেড়ে দেওয়া হয়েছে। তো মব তো তারাই চালাচ্ছে রে ভাই।
এত সস্তা। আমরা জানি নির্বাচন যখন তফসিল ঘোষণা করা হয় তার আগে অস্ত্র উদ্ধার অভিযান চলে, যৌথ বাহিনীর অভিযান চলে, তখন সিসকে চোর পর্যন্ত ঘরের ভিতরে লুকায় থাকে, বাইলাকা ছেড়ে পালিয়ে যায়, আত্মগোপনে থাকে 1 মাস 2 মাস, নির্বাচনের পরে আসে। আর এখন সিনা উঁচিয়ে ক্রিমিনাল সেনাবাহিনীর সামনে, ডিসির সামনে, পুলিশের সামনে বলে সে পুড়িয়ে মেরে ফেলেছে। তো মবের রাজত্ব 12 তারিখ পর্যন্ত চলছে না, চলছে, চলবে যতক্ষণ আপনি আপনার ইউনুস জাটাকে আমরা ঘেঁটি ধরে পিএল দিয়ে দেশ ছাড়া না করতে পারবো, ততক্ষণ এটা থাকবেই, চলতেই থাকবে। বাংলাদেশের জনগণ এদের থেকে নিস্তার পেতে গেলে, আমি বারবার আপনাকে বলেছি, বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত। আমাদের শ্রদ্ধা মারুফ ভাই সুন্দর কথা বলেছেন যে কিছু মানুষ আছে এরা যেমন এখন বলতেছে যে আওয়ামী লীগ বন্দুক ঠেকায় নির্বাচন করাইছে, আবার এই লোকগুলোই যখন গণেশ উল্টে যাবে এরা বলবে যে ডক্টর ইউনূস পিছনে চাকু ঠেকায় আমার নির্বাচন করেছে। আমরা এগুলো জানি, এগুলো বলবে, কিন্তু মানে ভুলে যায়, মানে ক্ষমা করে দিব শত্রুকে, কিন্তু ওই যে আপনার কিন্তু ওই শব্দগুলো উচ্চারণ করা যায় না, একটা গালি দিয়ে আর কি, যে তাকে মনে, তার চেহারাটা মনে রাখতে হবে। আমাদের সবকিছুই আমাদের মনে থাকবে, এই দেশে কি হচ্ছে না হচ্ছে। তবে এই ঘটনার জন্য কিন্তু বাংলাদেশের জনগণ আমরাও কম দায়ী না, কারণ যেমন প্রজা তথা যথা রাজা, যথা প্রজা তথা প্রজা, এরকম একটা কথা আছে আর কি। যেরকম জনগণ হয় শাসকও কিন্তু সেরকমই আসে। আমাদের শুকিয়ে খাইতে তো ভূতে কিলাইছিল। আমাদের মেট্রো রেলে 3 ঘন্টায় উত্তরা থেকে মিরপুরে যাইতো, উত্তরা থেকে কমলাপুর যাইতো, মিরপুর থেকে কমলাপুর যাইতো 2.5 ঘন্টায়। ওইটাই ভালো ছিল। 35 মিনিটে উত্তরা থেকে তো মিরপুর আসে, মিরপুর থেকে উত্তরা আবার মতিঝিল যায় 35 মিনিটে। এটা ভালো লাগে নাই। আর মৌলভী সাহেবদের দিনে 5 বেলা দাওয়াত খাওয়া ভালো লাগে নাই, সেনাবাহিনীর 2 বেলা খাওয়া ভালো লাগে নাই। এদের কপালে, সবার কপালে শনি আছে। তবে আমি চিন্তিত, আমি আমার দেশ নিয়ে চিন্তিত। আপনি তো মবে আক্রান্ত নির্বাচন আপনি বলতেছেন, আমি মনে করি মবে আক্রান্ত পুরো বাংলাদেশ। বাতিল হচ্ছে প্রার্থিতা না, এখানে বোধহয় এটা দিলে ভালো হয় যে বাতিল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। তার জন্য কিন্তু 7ই মার্চের ভাষণটাকে পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরও আমরা কিভাবে এই দেশকে স্বাধীন বাংলাদেশ মনে করতে পারি আমার বোধে আসে না। আমি এখন বিশ্বাসই করি না। যেদিন দেখলাম 7 মার্চ বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ পাঠ্য বই থেকে বাদ দিয়েছে, তখন এই দেশটার বাংলাদেশ নেই, এটা অলিখিতভাবে পাকিস্তান হয়ে গেছে। আপনি যত কিছুই বলেন, এটা আমি আবারও বলতেছি, 32 নাম্বার ভাঙা যেমন অপরাধ ছিল, তার চাইতে 100 গুণ বেশি অপরাধ করেছে এই সরকার, যারা এই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ পাঠ্য বই থেকে বাদ দিয়েছে। আমরা এটা ছেড়ে দেব না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছেড়ে দেবে না। আমার ধারণা এই যদি চলতে থাকে, আওয়ামী লীগের নেতৃত্বে ডাকের জন্য জনগণ বসে থাকবে না, জনগণ নিজেই মাঠে নেমে যাবে। আজকে আপনার শিরোনাম দেওয়া দরকার ছিল, মবে আক্রান্ত পুরো বাংলাদেশ, বাতিল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। এটা হলে বোধহয় আরো ভালো হতো। না ভাই, সম্পর্ক ভারতের সাথে রাখতে হবে না। ক্ষমতায় যাইতে হইলে আপনি আমেরিকার সাথে সম্পর্ক রাখতে পারেন, চায়নার সাথে রাখতে পারেন, পাকিস্তানের সাথেও রাখতে পারেন, সৌদি আরবের সাথেও রাখতে পারেন, চাইলে ইসরায়েলের সাথেও রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি কিভাবে ক্ষমতায় থাকতে চান। এখন আপনাকে বলতে পারেন ভাই, তাইলে তাদের সাথে রাখলে ভারতের সাথে কেন সবাই এত তেল মাখামাখি করে? তার কারণটা হচ্ছে, ছোট্ট একটা উদাহরণ দেই আপনারে। সেটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে যে বিদ্যুৎ, আমাদের যে বিদ্যুতের দরকার, সেই বিদ্যুতের প্রায় 10 to 20% আসে ভারত থেকে। আদানি দেয়, নেপাল দেয়, নেপালের যেটা এটাও ভারতের উপর দিয়ে আসে। আমরা সম্পর্ক রাখলাম না, সুতরাং আমরা তাদের বিদ্যুৎ নিব না। তাই আমরা কিভাবে বুঝেন বিদ্যুতের অবস্থা? এছাড়া আমরা চাউল নিব না ভারত থেকে, অসুবিধা কি? আমরা এর আগে আপনার সৌদি থেকে কিনছি, দুবাই থেকে কিনছি, পাকিস্তান থেকে কিনবো। তো এতে আমার আমার প্রশ্নটা ছিল নির্বাচন কেন্দ্রিক, যে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য। না, ওই জায়গাটাই আসতেছি। এখন ধরেন এই চাইল্ড ডাল যেটা ভারত থেকে 50 টাকা কেজি কিনবে, এটা 70 টাকা কেজিতে আইসা পৌঁছাবে আমার বাংলাদেশে অন্য দেশ থেকে কিনলে। তো এইটাও একটা অসুবিধা। তারপর আমরা মাইনা নিলাম। কিন্তু সব সরকারই একটা জিনিস চিন্তা করে কি জানেন, যে ইলেকশন করে আমি যখন জিতবো তখন আমার আশপাশের রাষ্ট্র গুলোর সাথে আমার সম্পর্কটা কেমন হবে? আমি জনগণকে বিপদে ফেলাবো নাকি জনগণকে মোটামুটি সহনশীল একটা পর্যায়ে রাখবো? এই জন্যই দরকার সর্বপ্রথম ভারতের। কারণ ভারত আমাদের একদম পার্শ্ববর্তী রাষ্ট্র। আপনি একটা জিনিস জাস্ট চিন্তা করেন, যে আপনি যদি আজকে আপনার বাসায় পড়ে মারা যান, তাহলে সর্বপ্রথম কিন্তু আপনার পাশের বাড়ির লোকটা খবর পাবে। আপনার
উত্তর কোণার লোকে খবর পাবে না, দক্ষিণ কোণার লোক খবর পাবে না। আপনার বাড়ি হয়তো ঢাকায়, আপনার এই আত্মীয় স্বজন চট্টগ্রামে আসে, তারা আসার আগে আগে দেখবেন যে আপনার আশপাশের বাড়ির লোকজন খবর পেয়ে ওরা দাফন কাফনের ব্যবস্থাটাও করে ফেলছে। কোথায় দাফন হবে, কোন ইমাম ইয়ে করবে, এ কারা গোসল করবে, সব রেডি করছে আপনার আত্মীয় স্বজন আসার আগে আগে। এটা তো নর্মাল। আমরা হায়াত মৌতের কথা বলতেছি এখানে। ঠিক তেমনি একটা ইলেকশন করে একটা সরকার আসতে গেলে সেও চিন্তা করে যে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমার সম্পর্কটা কেমন হবে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রটা সে কেমন চায় বা কি চায়, সে আমার কোনো ক্ষতি করতে পারে কিনা, না আমার দ্বারা সে ক্ষতি হলে সে কোনো রাগ করে কিনা, এগুলো সবকিছু মিলাইয়া একটা পরিস্থিতি আছে। আর ভারত যেহেতু বৃহৎ একটা রাষ্ট্র, বৃহৎ ইকোনমি, বৃহৎ রাষ্ট্র, অনেক ইনভেস্টমেন্ট আছে তাদের আমাদের দেশেও, আবার আমাদেরও অনেক স্বার্থ জড়িত ভারতের সাথে। যদি ভারত গ্যাঞ্জাম করে বসে বা ভারতের সাথে আমরা একটা গ্যাঞ্জাম করে বসি, সমস্ত কিছু বন্ধ করে দিলাম, বিপদে আমরা পড়বো, কারণ আমরা ছোট দেশ। তা আমরা সম্পর্ক যত গভীর হবে তত ভালো। তা আমি আমেরিকার সাথে সম্পর্ক করে লাভ নাই, আমার সম্পর্কটা ভারতের সাথে যত বেশি বা আমার সুবিধা বেশি, কারণ আমার অনেক কিছু, ওই যে বললাম যে মৃত্যুর ব্যাপার, ঠিক তেমনি বিয়া শাদীর ব্যাপার, সবকিছু। এই জিনিসটা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে নির্বাচনে কেন এই দলগুলো সবাই ভারতের কাছে যায়, কারণ ওরাও জানে যে এই নির্বাচনে কিচ্ছু লাগবে না ভাই। নির্বাচন কত তারিখ? 12 তারিখ হোক এখন নির্বাচন। ভারত যদি আপনার খাদ্যটা বন্ধ করে দেখ, আগামী 15 দিন পর থেকে দেশে হাহাকার লেগে যাবে গা, মারামারি শুরু হয়ে যাবে গা দেশে। যাবেন কই আপনি? চাউলের দাম 200 টাকা কেজি হয়ে যাবে গা, আটার দাম, ময়দার দাম, সবকিছুর দাম বাইরে যাবে গা। সুতরাং কোনো যারা সুদূর প্রসারী চিন্তা করে যে দলগুলো, এরা কেউ ঘাটাইতে চায় না পার্শ্ববর্তী রাষ্ট্রের, এই জন্য ভারতকে কেউ ঘাটাইতে চাইতেছে না। সব আছে, সবাই মুখে মুখে আপনার কি বলে আপনার এটা ভারত বিরোধিতা, ওইটা হচ্ছে ইলেকশনের ক্ষেত্রে, কিন্তু নিচে নিচে দেখেন সবাই ভারতের সাথে যায় হাত মিলাইতেছে যে স্যার আপনারা রাগ হইয়েন না, কোনো বিপদে আমাদের ফালাইয়েন না, আমরা আপনাদের পক্ষে আছি, আমাদের দ্বারা আপনার ক্ষতি হবে না। তা আমরা ক্ষতি বলতে আমাদের দেশের লোকজন কি ক্ষতি করতে হয়? হ্যাঁ, ওই যে পাকিস্তানি কিছু জঙ্গি আইনা জঙ্গি উৎপাদন করতে পারে, কিছু বোমা বিস্ফোরণ ঘটাই তারা ওইখানে যাইয়া, বর্ডারে কিছু অঘটন ঘটাইতে পারে, যেটা ভারত এটা ইয়েতে থাকবে, মেন্টাল টর্চারের ভিতরে থাকবে, এতটুকু। তাই বলে এমন না যে আমরা যে 7 সিস্টার দখল করে নিয়ে, ভারত এই চিন্তা করে না যে বাঙালি যে 7 সিস্টার দখল করে আনবে। ওই যেমন হাসনাত আব্দুল্লাহ, সে বলছিল ভারতের কাছে 18 কোটি গুলি নাই, যে বাংলাদেশে 18 কোটি গুলি নাই, যে 18 কোটি গুলি দিয়ে 18 কোটি মানুষ মারবে। তার হিসাবটা এরকম, 18 কোটি গুলি নাকি ভারতের কাছে নাই। তা আমিও মাইনা নিলাম ভারতের কাছে 18 কোটি গুলি নেই, ভারতের কাছে 3-4 কোটি গুলি আছে, স্বীকার করলাম। তো তাতে কি 18 কোটি মানুষের 18 কোটি কি ভারত বিদ্বেষী? তার তো না। 18 কোটির মধ্যে আপনি যদি ধরেন যে 50% মানুষই ভারত বিদ্বেষী না, তাহলে আছে না? যুদ্ধ হলে তো জনগণের উপরে হামলা করা হয় না। না, সেটাই বলতেছি যে আছে মাত্র 50%, তার মানে 9 কোটি। এই 9 কোটি লোক আপনার যুদ্ধ চায় কিনা? তাও তো চায় না। এইটা করতে করতে যায় দেখবেন যে আপনার 50,000 লোক নাই আপনার যুদ্ধ করার জন্য। তো এর 18 কোটি বুলেটের দরকার কি? আর 18 কোটি বুলেট বাদ দেন, একটা বোমা মারলেই তো কয়েক হাজার মইরা জায়গা, বুলেট ব্যবহার করার দরকার কি এত? আপনার কিচ্ছু করা লাগবে না, মারবেও না, আপনার ধরবেও না, আপনার কিচ্ছুই করবে না, শুধু বর্ডার সিল আপ করে দিয়ে সমস্ত টোটাল খাদ্যদ্রব্য বন্ধ করে দিবে। এটা একটা ম্যাটার। এখন দেখার বিষয় হচ্ছে যে ভারত আমাদের বিমানের উপরও সেম নিষেধাজ্ঞা দেয় কিনা, যে যেসব বিমানগুলো পাকিস্তান যাবে সেগুলো ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না, বা পাকিস্তান থেকে আসা বাংলাদেশ বিমান হোক আর যে বিমান হোক ভারতীয় আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এটা দেয় কিনা এটা দেখার বিষয়, তবে আমার মনে হয় না এরকম দিবে। তার কারণ হচ্ছে আপনার বলি, কাতার, কুয়েত, সৌদির অনেক বিমান আসতেছে না পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে, বাংলাদেশে আসতেছে তো, ইন্ডিয়ার আকাশসীমাও ব্যবহার করতেছে তো ওরা। সেই কারণে হয়তো এইটা ওই রকম যাবে না। তবে হ্যাঁ, পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, সম্পর্ক যদি আরো তলা নিতে যায়, তাহলে যাইতেও পারে। যেমন আপনি আজকে দেখছেন যে গতকাল ওই যে মুস্তাফিজ ছেলেটা খেলতে গেছিল, 9.5 কোটি রুপিতে বিক্রি হয়েছিল বেচারা, তারে বন্ধ করে দিল, খেলতে দিবে না। তো এর আগে পাকিস্তানের প্লেয়াররা খেলতে পারতো না, এখন বাংলাদেশের প্লেয়ার দেওয়া শুরু। এদিকে আবার আমাদের এই ক্রীড়া উপদেষ্টা ঘোষণা দিলেন কি, যে আইপিএল মনে হয় এটা, যে আইপিএল এর খেলা বাংলাদেশ থেকে সম্প্রচার করা হবে না। তো বাংলাদেশ থেকে সম্প্রচার করা না হলে কি হয়েছে? সম্প্রচার করবেন না। যার ক্রিকেট খেলা, যার দেখার ইচ্ছা,
যেই বেটা ব্যাটিং করে ক্রিকেট খেলার উপর, হে ভিপিএন চালাইয়া দেখবে। সোজা হিসাব না, ও ভিপিএন চালাইয়া দেখবে, ও বাংলাদেশ দিয়ে দেখবে না, ও ভিপিএন চালাইয়া দেখবে। এখন এই রাজনীতি আস্তে আস্তে দেখেন খেলার ভিতরে পর্যন্ত চলে আসছে। আগামী আরো কয়েক সপ্তাহে কয়েকদিনে যে আরো কি কি দেখবো দেখেন। গালি শুরু করবেন শোয়ার আগ পর্যন্ত, স্বপ্নেও আমারে গাইল দিবেন। ওর দোষ না মানে কি? এখন তো দোষ তো বাংলাদেশের প্রতিটা মানুষের। যেখানে আপনার একটা গভর্নমেন্ট পুরা ফর্ম, এই উপদেষ্টা পরিষদ তারাই ভারত ভাগ করে দিতে চায়, তারাই 7 সিস্টার ভাগ করে দিবে। আপনার যেখানে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী আপনার আরেকটা রাষ্ট্রকে গাইল দিবে, ভাঙিয়ে ফেলার কথা বলবে, সে তার খেলোয়াড়ের বন্ধ করবে না। এই যে আমেরিকার সাথে মাদুরোর কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল? খালি তেল। মাদুরোর তুলে লয়ে গেছে দেশ থেকে, একটা প্রেসিডেন্ট তুলে নিয়ে গেছে। ভারত তো এখনো ওইরকম করতেছে না যে এত গালা গালি ভাঙে দিবেন চুরে দিবেন কর পরও ভারত যা এসে আপনাদেরকে বিলের ছায়ের মতো তুলে নিয়ে যাইতেছে না, বা রাস্তা রাস্তায় ফেলায় মাইরে দিতেছে না। এটি শুকর করে এই কষ্টটা দেখানো হচ্ছে না। এখানে হচ্ছে যে কষ্টটা, সেটা হচ্ছে যে কলকাতার মানুষ, কলকাতার পাবলিক চাইতেছে না যে এই পারে বাংলাদেশের কোনো বাঙালি এসে খেলুক। ওদের কথা এটা যে যারা আমাদের দিনে রাতে গালি দেয় তাদেরকে আবার 9.5 কোটি টাকা দিব কেন? আজকের দিনটা অনেক ঘটনাবহুল জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। আন্তর্জাতিক পর্যায়ে আপনারা জানেন ভেনিজুয়েলার ঘটনাটা, আপনারা জানেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আমেরিকান সৈন্যরা একেবারে তাদের সেফ হাউস থেকে তুলে নিয়ে এসে যুদ্ধ জাহাজে করে নিউ ইয়র্কে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করছে। এটি কেন করছে? একটা দেশে নির্বাচিত সরকারকে এভাবে চাইলে নিয়ে আসা যায় কিনা, তুলে নিয়ে আসা যায় কিনা, এ বিষয়গুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি একটি বিষয় নিয়ে বলবো যে ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোর এই যে তুলে এনে আমেরিকায় বিচারের মুখোমুখি করার যে সমগ্র প্রক্রিয়া, এটি নিয়ে বাংলাদেশের কমিউনিস্টরা মিছিল করেছে, তারা বিক্ষোভ জানিয়েছে, এটির প্রতিবাদ করেছে। আমার আপত্তিটা সেই জায়গাতে যে বাংলাদেশের কমিউনিস্টরা যখন এই একই ঘটনা, একই রকমের ষড়যন্ত্র, একই রকমের জঙ্গি অভ্যুত্থান, তখন তারা শেখ হাসিনার বিরুদ্ধে এই বিভিন্ন পরাশক্তিকে সমর্থন করেন। আবার নিজের দেশের সরকার যখন উৎখাত হয় তখন তারা সরকার উৎখাতের প্রক্রিয়াকে সমর্থন করেন, কিন্তু ভেনিজুয়েলায় তারা আবার নিকোলাস মাদুরোর পক্ষে দাঁড়ান। এই দুটো মানে দ্বিচারিতা হয়ে গেল না? বাংলাদেশের কমিউনিস্ট যারা এক সময় অনেক স্বপ্ন দেখতেন, এবং আমাদের ছাত্র জীবনে আমি নিজেও অনেকটা একটু বামপন্থী ভাবধারার মানুষ ছিলাম, সেই স্বপ্ন আমিও দেখেছি। তো তাদের তো এখন মোটামুটি সেই স্বপ্ন টপ্ন সব আউলায় গেছে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে। তারপরেই তাদের অবস্থা এখন এমন হয়ে গেছে যে তাদের আসলে কোথাও কোনো বেল নাই, এবং তারা এই ভেনিজুয়েলার এই ঘটনায় একটা হাস্যকর ঘটনার জন্ম দিল। যাই হোক, সেটি একদিকে যেমন বিষয়, আরেকটা বিষয় আমাকে আজকেও কয়েকজন ফোন করে বলেছে যে বাংলাদেশে আসলেই কি নির্বাচন হচ্ছে কিনা। আমি কিন্তু সে একই কথা বলি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি একটি অনিশ্চিত অবস্থায় আছে, এবং আমি বিশ্বাস করি যে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আজকেও যাদের সাথে আমি কথা বলেছি আমার সোর্স একই বলেছে। তা আমি আমার ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে নির্বাচন কমিশনে কাজ করে এরকম আমার পরিচিত একজনের সাথে কথা বললাম যে কি অবস্থা, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, আপনাদের প্রিপারেশন কেমন? তা আমাকে বললো যে ভাই, একটা জাতীয় সংসদের নির্বাচন হবে, সেটাকে কেন্দ্র করে পুরা নির্বাচন কমিশনে যে রকমের ব্যস্ততা থাকার কথা, কারণ এটা একটা বিশাল কর্মযজ্ঞ। তো আপনি যদি আসেন দেখবেন যে সবখানে একটা গা ছাড়া ভাব, যে এরকম একটা এত বড় একটা নির্বাচন হবে, সাথে আবার গণভোট আছে, অথচ সেরকমের প্রস্তুতি নির্বাচন কমিশন অফিসে দেখা যায় না। স্বভাবতই প্রশ্ন ওঠে তাহলে নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে নির্বাচন কমিশন নিজেও কিন্তু কনফিউজ। যাই হোক, যেটা শুরু করেছিলাম ওই যে আইপিএল এ মুস্তাফিজ হলো আমার ঢাকা মেডিকেল কলেজের এক বন্ধুর আপন ভাগ্নে, যে কারণে মুস্তাফিজের অনেক ব্যক্তিগত গল্পগুলো আমি আমার সেই বন্ধুর কাছ থেকে শুনেছি। তার
এই একই কারণে মুস্তাফিজকে আমাদেরও ভাগ্নে মনে হয়। তো মুস্তাফিজ তো আইপিএল এর আগেও খেলেছে, দিল্লিতে খেলেছে, আরো কয়েকটা টিমে খেলেছে, তখন তো তাকে এরকম নিয়ে এরকম কথা হয়নি। এবার কেন এরকম কথা হচ্ছে? এটা দুটো কারণ। একটা হলো যে বাংলাদেশে বর্তমানে হিন্দুদের উপরে ব্যাপক নির্যাতন চলছে। এই যে দীপুকে পুড়িয়ে হত্যা করা হলো, তারপরে খোকন দাসকে হত্যা করা হলো, আরো অনেককে এরকম মানে ঘটনা ঘটেই চলছে। তো স্বভাবতই এই হিন্দু নির্যাতন, হিন্দুদের হত্যা, এটা নিয়ে ভারতে একটা প্রতিক্রিয়া হচ্ছে। আবার ভারতেরও একটা নিজস্ব রাজনীতি আছে, ভারতের রাজনৈতিক দলগুলোরও একটা এজেন্ডা আছে। এর সাথে আবার শাহরুখ খান একটা স্পেশাল এজেন্ডা, কারণ শাহরুখ খান কেকেআর এর মালিক এবং তিনি মুস্তাফিজকে কিনেছিলেন নিলামে 9 কোটি প্লাস টাকা দিয়ে। তো এখন কথা হলো, শাহরুখ খান বরাবরই বলেন যে ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকুক, এটা রাজনীতির বাইরে থাকুক। এবং আপনারা জানেন যে 2009 সাল থেকে কিন্তু এই মুম্বাই বোমা হামলার পর থেকে আইপিএল এ পাকিস্তানি ক্রিকেটাররা কিন্তু নিষিদ্ধ, কোনো পাকিস্তানি ক্রিকেটাররা কিন্তু তারপর থেকে খেলেন না। কিন্তু শাহরুখ খান কিন্তু সেটারও বিরোধিতা করেছেন। কিন্তু এই শাহরুখ খান, হ্যাঁ, তিনি তাকে বিতর্কিত করবার জন্য একটা রাজনীতি ভারতের মধ্যে আছে। সুতরাং শাহরুখ খান বিরোধী একটা গ্রুপ, আবার বাংলাদেশকে নিয়ে একটা অসন্তোষ ভারতের ভেতরে আছে, এই দুটো মিলে মুস্তাফিজ হয়েছে ভিকটিম। আবার মুস্তাফিজের ঘটনা যখন ঘটছে তখন আমাদের এই বিশিষ্ট চাপাবাজ আসিফ নজরুল, আবার ওই রাজাকারের বংশধর রিজওয়ানা হাসান, এরা আবার খুব চোটপাট হয়েছে যে তারা এই আগামী ফেব্রুয়ারি মাস থেকে যে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, যেটা ভারতে হওয়ার কথা এবার, তো সেখানে বাংলাদেশের খেলাগুলো ভারতে পড়েছে। তারা অলরেডি বলেছে তারা নিরাপত্তার দোহাই যে তারা ভারতে খেলতে যাবে না। এখন বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, এটা আবার বলতেছে আমাদের আসিফ নজরুল, এবং তিনি বলতেছেন যে গোলামির দিন শেষ। এখন বাংলাদেশ ভারতে যদি আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করে তাহলে তার লস হবে কার? এর আগে আমরা দেখেছি অস্ট্রেলিয়া বাংলাদেশে একটা ওয়ার্ল্ড কাপে যায় নাই। ওয়ার্ল্ড কাপ হয়েছে, তা অস্ট্রেলিয়া অনেক বড় টিম অ্যাফোর্ড করতে পারে, কিন্তু বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপে না যায় সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে কিনা সেটা আমরা বোধহয় ধারণা করতে পারি। কিন্তু মজার বিষয় হলো যে আজকে দুপুর 12:30টায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইশাকদার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে ফোন করেছিলেন, এবং তিনি তার ফোনের আলাপের মূল কারণই ছিল এই ক্রিকেট। এবং ইশাকদার তহিদকে বলেছেন যে ইন্ডিয়া খুব অহংকারী দেশ, হ্যাঁ, তারা ক্রিকেট নিয়ে রাজনীতি করে, এবং এখন বাংলাদেশের সময় এসেছে এই যে ভারতের যে ক্রিকেট হবে, বিশ্বকাপ হবে, টি-20, এটি বয়কট করার। তার মানে তিনি হাওয়া দিচ্ছেন, হ্যাঁ। এবং এমনও হতে পারে, দেখা গেল যে বাংলাদেশ পাকিস্তান মিলে একটা ঘোট পাকাচ্ছে যাতে টি-20 ওয়ার্ল্ড কাপ ক্ষতিগ্রস্ত হয়। এখন আরো একটা কথা উঠেছে যে মুস্তাফিজ কেন ভিক্টিমাইজড হবে। মানে মুস্তাফিজ তো আর হিন্দু নির্যাতন করে না, সে তো প্লেয়ার, সে তো আর রাজনীতির সাথে জড়িত না। তাহলে কেন দুই দেশের এটা নিয়ে টানাপোড়েন হবে? মানে আরেক পক্ষ বলছে যে পাকিস্তানি ক্রিকেটাররা তো ভারতে গিয়ে বোমাবাজি করে না, সন্ত্রাস করে না, তাহলে পাকিস্তানি ক্রিকেট কেন ভিক্টিমাইজড হবে? এই সব কথা হলো, আমরা যতই স্বীকার করি আর না করি, স্পোর্টস, ক্রিকেট কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে না। এবং যখনই দুই দেশের বা তিন দেশের সম্পর্কে টানাপোড়েন হয় তখন ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়। তো আমার অবাক লাগছে যে ইশাকদার এই বিষয়টা নিয়েও কিন্তু হাওয়া দিচ্ছে। এবং আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে যখন একের পর এক ঘটনা ঘটছে তখনই আমরা দেখলাম যে হবিগঞ্জে এক বৈষম্য বিরোধী ছাত্র নেতা, যিনি নিজের একদম পুলিশ স্টেশনে যে দাবি করেছেন যে সে পুলিশের এসআই সন্তোষকে হত্যা করেছেন, হ্যাঁ, তো সেই আত্মস্বীকৃত পুলিশের খুনিকে পরবর্তীতে পুলিশ যখন গ্রেপ্তার করে তখন ইউনূস প্রশাসন তাকে দ্রুততম সময়ের মধ্যে জামিন দিয়েছে। দেশে যে আইনের শাসন নেই, পুলিশের আত্মস্বীকৃত খুনিকেও
ইউনূস সরকার মাথায় তুলে রাখে, সেটা দেখেও বাংলার সুশীল সমাজ কিন্তু একেবারে নীরব, চুপচাপ, কারো মুখে কোনো রা নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।